সম্পর্ক রয়েছে কিভাবে দেখো, একটা কুকুর বা একটা ডগ যখন কি করে খাবার দেখে তার মধ্যে কি হয়, লালা নিঃসৃত হয়। দ্যাট ইজ দ্য ডগস রেসপন্স। কি দেখে হলো, স্টিমুলাস, উদ্দীপনা। কি উদ্দীপনা? খাবার। তো খাবার দেখলেই কুকুরের মধ্যে লালা নিঃসৃত হয়। তাহলে খাবারের সঙ্গে লালা নিঃসৃত হওয়া মধ্যে ডিরেক্ট একটা সংযোগ রয়েছে। অর্থাৎ স্টিমুলাস 1 আর রেসপন্স, এই দুটোর মধ্যে কি রয়েছে, একটা সংযোগ রয়েছে। কিন্তু দেখো এবার আমি খাবারটা সরিয়ে দিলাম, খাবার সরিয়ে দিয়ে আমি কি দিলাম, বেল, ঘন্টা বাজালাম, ঠিক আছে। এই ঘন্টার হলো স্টিমুলাস 2, উদ্দীপনা আমি সেকেন্ড যেটা বলতে পারি দ্বিতীয় দিলাম, আর এখানে রেসপন্স হিসেবে ডগকে রাখলাম। তাহলে ডগ কি রেসপন্স করবে ঘন্টা শুনে? কেন সে রেসপন্স করবে? কেন বাস তার সেলিব্রেশন হবে? সেলিব্রেশন হবে না, তার লালা নিঃসৃত হবে না। সকলকে স্বাগত আমাদের চ্যানেল সহজ ক্যারিয়ারে। আমি নাসির তোমাদের সাথে। আজকের টপিক তোমরা নিশ্চয়ই থাম্বনেলে দেখে বুঝতে পেরেছো। ক্লাসটা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কোটেশন দিয়ে শুরু করতে চাই, যে কোটেশনটা করেছেন জন এফ কেনেডি, যিনি ইউএস এর প্রাক্তন প্রেসিডেন্ট। কি বলছেন তিনি? ভিক্টরি হ্যাজ এ 1000 ফাদার্স বাট ডিফিট ইজ অ্যান অরফ্যান। এই কথাটা যদি ভালো করে আলোচনা করি তাহলে বুঝতে পারবে যে ভিক্টরি হ্যাজ এ 1000 ফাদার্স মানে আমরা যখন জয় করি, কোনো কিছু অর্জন করি, সফলতা পাই, সাকসেস পাই, তখন তার অনেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। অনেকে ক্রেডিট নেয় যে আমি তো করেছিলাম, আমি তোকে সহযোগিতা করেছিলাম, আমি ওর পাশে ছিলাম। সেক্ষেত্রে যারা জয় করতে পারে, যারা সাকসেস আনতে পারে, তাদের পেছনে কৃতিত্ব নেওয়ার লোকের অভাব হয় না। কিন্তু ডিফিট ইজ অ্যান অরফ্যান, কিন্তু পরাজয়ের কোনো পিতামাতা নেই। তুমি যখন পরাজিত হবে, তুমি যখন হেরে যাবে কোনো কিছুতে, বিফলতা পাবে, তখন কিন্তু তোমার পাশে কেউ দাঁড়াবে না, তখন তোমাকে কেউ সহযোগিতাও করবে না, এবং তোমাকে কেউ বলবে না যে আমি আছি, তুই এগিয়ে যা। সো এই কথাটার বলার এটাই কারণ যে তোমরা যা করছো, হয়তো তোমাদের পারিপার্শ্বিক যারা আছেন তোমাকে হয়তো অবহেলা করছে, তুমি হয়তো সফলতা পাওনি বলে তোমাকে ক্রিটিসাইজ করছে, কিন্তু হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস। তুমি পরিশ্রম করে যাও, সফলতা একদিন আসবেই। তো সেই জন্য তোমরা ক্লাসটা গুরুত্ব দিয়ে করবে, যাতে এই সাকসেস ছিনিয়ে আনতে পারো। চলো শুরু করা যাক। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। এই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, যেটা তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেডাগজির 15টা নাম্বারের মধ্যে প্রথম যে ইউনিট আছে, সেটা হলো লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। আজকে এই ক্লাসে আমরা লার্নিং কে ডিটেলসে বুঝবো, অ্যাকুইজিশন কি ডিটেলসে বুঝবো, তাদের মধ্যে পার্থক্য বুঝবো, এবং যে কি কনসেপ্ট আছে, থিওরিজ আছে এবং স্টেজেস আছে, প্রত্যেকটার উপর নির্ভর করে প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করি। ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ এটার যদি আমরা মানে বঙ্গানুবাদ করি, কি পাবো? ভাষা শিখন, তাই তো? ভাষা শিখন। এই ভাষা শিখন বলতে কি বলতে চাইছি, যে আমরা ধরো যখন ক্লাসের মধ্যে যাই, ফর্মাল সেটিং এ যাই, শ্রেণীকক্ষে যাই, বিদ্যালয়ে যাই, ইনস্টিটিউশনে যাই, তখন আমরা কি করি? সেখানে একটি সিস্টেমেটিক ওয়েতে, একটা স্ট্র্যাটেজিক্যালি, একটা সিলেবাস অনুযায়ী, গ্রামাটিক্যালি আমরা কি করি? একটা ভাষা শেখার চেষ্টা করি। অর্থাৎ যেটার জন্য তোমাকে কি দিতে হচ্ছে? কনসাস, অর্থাৎ সচেতনতা দিতে হচ্ছে, অর্থাৎ ইট ইজ আ কনসাস প্রসেস। তোমাকে এটা অবচেতন হয়ে শিখলে হবে না, তোমার অ্যাটেনশন দরকার, মনোযোগ দরকার। তুমি সচেতন হলেই তবে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। ফর এক্সাম্পল, যে আমরা কনসাস প্রসেসে কোন ল্যাঙ্গুয়েজ শিখি? ধরো এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা যখন শিখি, তো এটা আমরা কি মানে কনসাস প্রসেস না আনকনসাস প্রসেস? কোন অবস্থায় আমরা শিখি? অবশ্যই কনসাস প্রসেস। আমাদের সচেতন মনের দরকার হয়, সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হয়, তবেই আমরা কিন্তু ইংরেজি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু শিখতে পারি। দেখো, ইট ইনভলভস ফর্মাল ইনস্ট্রাকশন লাইক গ্রামার রুলস, ভোকাবুলারি লিস্ট, এরর কারেকশন এটসেট্রা। আচ্ছা, আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমরা যখন শেখো, তখন ভাবো তার যে প্রত্যেকটা রুলস, যে ব্যাকরণগত নিয়ম, সেগুলো জানার চেষ্টা করো। প্রতিদিন আমরা যখন বলি যে ইংরেজি শিখতে গেলে তোমাকে ভোকাবুলারি শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারি মুখস্থ করতে হবে, সেই ভোকাবুলারি অর্জন করতে হয়, এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচারের যে ভুল আছে তোমার মধ্যে, সেগুলো সংশোধন করতে বলা হয়, এবং এগুলো ডেইলি প্র্যাকটিসের মাধ্যমে কি করতে বলা হয়? যে তোমাকে শিখতে হয়। সো ইট ইনভলভস আ ফর্মাল ইনস্ট্রাকশন। এগুলো কিন্তু ইনফর্মাল নয়, এগুলো একটা ফর্মাল সেটিং এর প্রয়োজন, তাই না? এটা কোনো ক্লাসরুম, দেখো, টেক্স প্লেস ইন ফর্মাল সেটিং লাইক ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুম, ইনস্টিটিউশন, যাই বলো না কেন, সেখানে যেয়ে আমাদেরকে কিন্তু কি করতে হয়? এই ল্যাঙ্গুয়েজ আমাদেরকে শিখতে হয়। দিস ইজ লার্নিং। দেখো, রেজাল্টস ইন নোয়িং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ বাট নট নেসেসারিলি ফ্লুয়েন্ট ইউজ। দেখো, যখন তুমি ইংরেজি শিখছো,
তখন কি তুমি ফ্লুয়েন্টলি বলতে পারবে? অবশ্যই পারবে না, কারণ তুমি কি করছো, জোর দিচ্ছ নোয়িং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, ওই ভাষাটা জানার উপর তুমি বেশি কি করছো, নজর দিচ্ছ, ভাষাটা কি, কোনটার কি মানে সেগুলোর, কিন্তু তুমি কতটা ভালো বলতে পারবে। যেমন তুমি তোমার মাতৃভাষা বাংলা কত ফ্লুয়েন্টলি বলতে পারছো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি তুমি ফ্লুয়েন্টলি বলতে পারবে শেখার সময়? অবশ্যই না। তাহলে এটা আমরা মানের উপর জোর দিই, আমরা কতটা ফ্লুয়েন্টলি ইউজ করছি সেটার উপর জোর দিই না। ঠিক আছে, ইট ইজ এক্সপ্লিসিট, অর্থাৎ স্পষ্ট, স্পষ্ট হবে। তুমি গ্রামার রুলস শিখছো, ভোকাবুলারি শিখছো, এরর কারেকশন করছো সিস্টেমেটিক ওয়েতে, তাই না? একটা একটা শৃঙ্খলা হয়ে স্পষ্ট ভাবে প্রত্যেকটা নিয়ম জেনে শুনে তুমি একটা ভাষাকে শিখছো। দ্যাট ইজ ওয়াই ইট ইজ এক্সপ্লিসিট অ্যান্ড রিকোয়ার্স ইফোর্ট। এই দেখো এত কিছু করছো, তোমার একটা ইফোর্ট লাগছে, তাই না? তুমি যখন পরিশ্রম করছো, প্রত্যেকদিন মুখস্থ করছো, রুলস শিখছো, গ্রামার প্র্যাকটিস করছো, তবেই তুমি কিন্তু একটা ভাষাকে শিখতে পারছো। সো ইট রিকোয়ার্স এফোর্ট। আশা করছি তোমরা হোয়াট ইজ লার্নিং ইউ হ্যাভ আন্ডারস্টুড, রাইট? নেক্সট আমরা বোঝার চেষ্টা করবো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনটা কি? আমরা তো লার্নিং জানলাম, যেটা আমরা সিস্টেমেটিক ওয়েতে শিখি। অ্যাকুইজিশন কি? আচ্ছা বলো তো, যখন আমরা বাংলা ভাষা বলি, ঠিক আছে, তখন আমরা যেটাকে আমরা বলি মাদার টাং, তাই না? মাদার টাং, যেটা আমরা বলি নেটিভ ল্যাঙ্গুয়েজ, কি বলি এটাকে? নেটিভ ল্যাঙ্গুয়েজ, অথবা L1 ল্যাঙ্গুয়েজ 1 বলি। এগুলো আমরা কিভাবে শিখি? তুমি কি এটা সচেতন হয়ে শেখো, না আনকনসিয়াস হয়ে শেখো, অসচেতন হয়ে শেখো, অবচেতন মনে শেখো? দেখো যখন তুমি ছোট ছিলে তখন তুমি আস্তে আস্তে কি করতে, তুমি আশেপাশে যে পরিবেশে যে বলতো তাদের সঙ্গে মিনিংফুল ইন্টারাকশন করতে, তাদের ওয়ার্ড গুলো ক্যাচ করতে, এবং আস্তে আস্তে কি করেছো, তুমি কোন রকম এফোর্ট না দিয়ে আস্তে আস্তে সেই ভাষাটা শিখে ফেলতে। তোমার কোনো সিস্টেমেটিক ওয়ে পথ ছিল না, তুমি যেটা পেরেছো, তুমি এনভায়রনমেন্ট থেকে যে শব্দটা পেয়েছো সেই শব্দটা গ্র্যাব করেছো এবং সেটা আস্তে আস্তে আয়ত্ত করে শিখেছো। এর জন্য তোমার কোনো প্ল্যানিং ছিল না, এর জন্য কোনো তোমার স্ট্র্যাটেজি ছিল না, অর্থাৎ তুমি আস্তে আস্তে ধীরে ধীরে অবচেতন মনে কি করেছো, একটা ল্যাঙ্গুয়েজকে অর্জন করেছো। সো অ্যাকুইজিশন, যার বাংলা অর্থ হলো অর্জন, যার বাংলা অর্থ কি? অর্জন করা। তাহলে সো ইট টেকস প্লেস সাবকনসিয়াস প্রসেস লাইক লার্নিং ইয়োর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা মাদার টাং অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা যেভাবে শিখি ঠিক সেইভাবেই কিন্তু অবচেতন মনে কিন্তু আমরা কি করি, এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকুয়ার করি। বুঝতে পারলে? তাহলে যখন আমরা লার্ন করছি তখন আমাদের কি লাগছে, কনসাস মাইন্ড লাগছে, কিন্তু যখন আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করছি তখন কি লাগছে, আমাদের সাবকনসাস প্রসেস, নট ইজ আনকনসাস, ইজ সাবকনসাস প্রসেস। আমরা অবচেতন মনে, একদম পুরোপুরি আনকনসাস নয়, কিন্তু আমাদের সজাগ রয়েছি, কিন্তু পুরোপুরি কনসাসও নয়, অর্থাৎ সাবকনসাস প্রসেসে আমরা কি করছি, কোনো ল্যাঙ্গুয়েজকে অ্যাকুয়ার করছি। ঠিক আছে, হ্যাপেন্স থ্রু এক্সপোজার অ্যান্ড মিনিংফুল ইন্টারাকশন, কমিউনিকেশন, ফোকাস অন মেসেজ। এই মাত্র কি বললাম, যে যখন তুমি ল্যাঙ্গুয়েজকে অ্যাকুয়ার করবে তখন কি তোমাকে এমন একটা এনভায়রনমেন্ট লাগবে যেখানে প্রচুর ইনফরমেশন দেবে, যেখানে তুমি মিনিংফুল ইন্টারাকশন করবে, যোগাযোগ করবে এবং অর্থপূর্ণ কথোপকথন করবে, তবেই না তুমি সেই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে, তাই না? অর্জন করতে পারবে। সো রেজাল্টস ইন ফ্লুয়েন্ট ইনটিউসিভ ইউজ, এবং তুমি নিজে থেকে কি করবে, ফ্লুয়েন্টলি। এটা তুমি মানে তুমি যখন বাংলা বলতে শিখবে বা তোমার মাদার টাং যে কোনো হোক, সেটা যখন তুমি বলতে শিখবে সেটা কিন্তু তুমি মানে সবলভাবে গড়গড় করে বলতে শিখবে। কারণ কি, এটা ফ্লুয়েন্ট, এটার উপর তুমি, এখানে তুমি মিনিংফুল ইন্টারাকশনের উপর জোর দিচ্ছ, এখানে তার ওয়ার্ড কি কি সেই সবের উপর জোর দিচ্ছ না, এখানে তুমি স্পিকিং এর উপর জোর দিচ্ছ, বলার চেষ্টা করছো। সো রেজাল্টস ইন ফ্লুয়েন্ট অ্যান্ড ইনটিউসিভ ইউজ অ্যান্ড ইট ইজ ইমপ্লিসিট। ঠিক আছে, ইমপ্লিসিট মানে যেটা অন্তর্নিহিত, ইনেট। ঠিক আছে, ইমপ্লিসিট অর্থাৎ ইনেট, অর্থাৎ সহজাত, তুমি নিজে থেকে কি করছো, সেটা নিজের মন থেকেই শিখে ফেলছো, অবচেতন মনে, সাবকনসিয়াস মাইন্ডে প্রসেসে তুমি কি করছো, ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করছো অ্যান্ড ইফোর্টলেস। এটার জন্য তোমাকে বিশাল জোর দিতে হচ্ছে, বিশাল কষ্ট করতে হচ্ছে না, তোমার এনভায়রনমেন্ট থেকে তুমি কমিউনিকেশন করছো, মিনিংফুল ইন্টারাকশন করছো এবং তার মাধ্যমে কি করছো, তুমি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করছো। ঠিক আছে, এটাকেই আমরা কি বলছি, মাদার টাং বলি, নেটিভ ল্যাঙ্গুয়েজ বলি, L1 বলি। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। এরপর দেখো, এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং বা অ্যাকুইজিশন, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং অর অ্যাকুইজিশন এর উপরে কি হয়েছে, অনেক থিওরিজ, অনেক স্কুল তাদের মতবাদ দিয়েছে। প্রথমত তিনটে স্কুলকে আমরা গণ্য করি, সেটা কি, একটা হলো বিহেভিয়ারিজম। বিহেভিয়ারিজম অর্থাৎ আচরণবাদ। সে আচরণবাদ যে ইনস্টিটিউশন, যে স্কুল,
সেই বিহেভিয়ারিজম স্কুলের একজন প্রধান হলেন স্কিনার, বিএফ স্কিনার। তো তিনি বিহেভিয়ারিজমে কি বলছেন, যে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড থ্রু ইমিটেশন, প্র্যাকটিস, রিইনফোর্সমেন্ট, স্টিমুলাস রেসপন্স। অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে আমরা শিখতে পারবো কিভাবে, নকল করে, ইমিটেশন করে। কেউ কিছু একটা করছে, সেটাকে আমি নকল করলাম, তারপর কি করলাম, সেটাকে আমি প্র্যাকটিস করলাম, এবং শুধুমাত্র ইমিটেশন করার পর সেটা দেখে তারপরে প্র্যাকটিস করে নয়, সেটাকে বারবার রিইনফোর্সমেন্ট করা, শক্তি বাড়ানো, সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে কি করা, তার উপর বারবার করে প্র্যাকটিস করে রিইনফোর্স করে আমাকে কি করতে হবে, সেই ল্যাঙ্গুয়েজটাকে শিখতে হবে। যেটা ঘটে কিভাবে, স্টিমুলাস রেসপন্স, উদ্দীপনা আর উদ্দীপক। উদ্দীপনা আর উদ্দীপকের মধ্যে যে সংযোগের মাধ্যমে যে আমরা যেভাবে শিখি, সেটাই কিন্তু বিহেভিয়ারিজম মানে সাপোর্ট করে বলছেন। ঠিক আছে, এটা কিসের উপর ফোকাস করে, ফোকাস অন অবজারভেবল বিহেভিয়ার, যে তুমি কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে শিখছো, সেটার যে আচরণ, সেটার উপর জোর দিচ্ছে। দেখো, এইটার উপর দুটো ভাগে ভাগ করা হয়েছে, যে আমরা যখন একটা আচরণকে কন্ডিশন করতে চাইছি, সেটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ক্লাসিক্যাল কন্ডিশনিং, আর একটা হলো অপারেন্ট কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশনিং অর্থাৎ প্রাচীন যে কন্ডিশনিং, সেটা বলছে যে এটা কিভাবে আমরা দেখবো, প্যাভলভস ডগ এক্সপেরিমেন্ট। প্যাভলভের যে একটা ডগ, কুকুরের উপর যে এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল, সেটার উপর আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো, এই যে ডগের স্যালিভেশন হয়, ঠিক আছে, লালা নিঃসৃত হয়, লালা খরিত হয়, যেটা আমরা স্যালিভেশন বলি। এটা ধরো রেসপন্স, ঠিক আছে, এটাকে আমরা ধরছি রেসপন্স। কি দেখে লালা নিঃসৃত হয়, লালা নিঃসৃত হয় এই যে ফুড, খাবার, এটা হলো স্টিমুলা, ঠিক আছে, স্টিমুলাস, এটা 1 দিচ্ছি ধরো। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হলো স্টিমুলাস, আর একটা কি, রেসপন্স। ঠিক আছে, স্টিমুলাস আর রেসপন্স, এদের মধ্যে সম্পর্ক রয়েছে কিভাবে, দেখো, একটা কুকুর বা একটা ডগ যখন কি করে, খাবার দেখে, তার মধ্যে কি হয়, লালা নিঃসৃত হয়। দ্যাট ইজ দ্য ডগস রেসপন্স। কি দেখে হলো, স্টিমুলাস, উদ্দীপনা। কি উদ্দীপনা, খাবার। তো খাবার দেখলেই কুকুরের মধ্যে লালা নিঃসৃত হয়। তাহলে খাবারের সঙ্গে লালা নিঃসৃত হওয়া মধ্যে ডিরেক্ট একটা সংযোগ রয়েছে। অর্থাৎ স্টিমুলাস 1 আর রেসপন্স, এই দুটোর মধ্যে কি রয়েছে, একটা সংযোগ রয়েছে। কিন্তু দেখো, এবার আমি খাবারটা সরিয়ে দিলাম, খাবার সরিয়ে দিয়ে আমি কি দিলাম, বেল, ঘন্টা বাজালাম, ঠিক আছে। এই ঘন্টার হলো স্টিমুলাস 2, উদ্দীপনা আমি সেকেন্ড, যেটা বলতে পারি দ্বিতীয় দিলাম, আর এখানে রেসপন্স হিসেবে ডগকে রাখলাম। তাহলে ডগ কি রেসপন্স করবে ঘন্টা শুনে? কেন সে রেসপন্স করে, কেন তার স্যালিভেশন হবে? স্যালিভেশন হবে না, তার লালা নিঃসৃত হবে না, কারণ ঘন্টাতে কি খাবার পাওয়া যায়। তাহলে এখানে স্টিমুলাস 1 এর সঙ্গে যেমন রেসপন্সের একটা সংযোগ রয়েছে, কিন্তু স্টিমুলাস 2 এর সঙ্গে রেসপন্সের কোন রকম কি নেই, সংযোগ নেই। বোঝা গেল? তাহলে এই যে ফার্স্ট পিকচার আর সেকেন্ড পিকচার, এই দুটো আলোচনা করতে পারলাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এর মধ্যে সংযোগ আছে খাবারের সঙ্গে রেসপন্সের, আর এখানে স্টিমুলাসের সঙ্গে রেসপন্সের কোনো সম্পর্ক নেই। তো এবার কি করলেন, প্যাভলভ কি করলেন, এই যে বেল আর ফুড, অর্থাৎ স্টিমুলাস 1 আর স্টিমুলাস 2, উদ্দীপনা 1 এবং 2 কে কি করলেন, একসঙ্গে করলেন, তারপর কুকুরটাকে খেতে দিলেন। ঠিক আছে, মানে খাবারের সঙ্গে ঘন্টা বাজানোর সাথে সাথে কি হচ্ছে, খাবার দিচ্ছে কুকুরটা, তখন কুকুরটার রেসপন্স হিসেবে স্যালিভেশন কিন্তু হচ্ছে। তো তখন খাবার দেখতে পাচ্ছে, সে খেতে পারছে। এটা বারবার অনেকবার করার পর কি করলেন, মানে খাবারের সাথে ঘন্টা, মানে ঘন্টার সাথে খাবার, এই দুটো একসাথে প্রেজেন্ট করার পর, কিছু মানে এটাকে পুনরাবৃত্ত করার পর কি করলেন, এই যে S1 অর্থাৎ ফুড, সেটাকে সরিয়ে নিলেন। এই S1টাকে কি করলেন, রিমুভ করে দিলেন, সরিয়ে নিলেন। দিয়ে কি করলেন, S2 অর্থাৎ এই যে ঘন্টা, বেল, এই বেলটাকে প্রেজেন্ট করলেন। তাহলে দেখো যে একটা ঘন্টার সঙ্গে সঙ্গে ও কিন্তু খাবার খেতে আসছিল, এটা তার একটা হ্যাবিট ফরমেশন হয়ে গেছে, একটা সিকোয়েন্সিয়াল ফরমেশন হয়েছে তার মধ্যে, যে ঘন্টা বাজলেই তার মানে আমি কি খাবার পাবো। তার ফলে ফুডটা সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ঘন্টা বাজানো হয়েছে, কিন্তু তারপরে কি হচ্ছে, রেসপন্স হিসেবে মানে তার যে কুকুরের স্যালিভেশন হচ্ছে। কিন্তু দেখো এখানে যখন সেকেন্ড পিকচারে যখন স্টিমুলাস 2 ঘন্টা বাজাচ্ছিলাম, তখন কিন্তু ডগের স্যালিভেশন হচ্ছিল না, রেসপন্স হচ্ছিল না। কিন্তু এইখানে দেখো স্টিমুলাস 2 যখন বেল হিসেবে দিচ্ছি, ঘন্টা বাজাচ্ছি, তখন কিন্তু রেসপন্স হিসেবে স্যালিভেশন হচ্ছে কুকুরের। অর্থাৎ এখানে কিন্তু ডিরেক্ট একটা সংযোগ হচ্ছে। এটাকে আমরা ডিরেক্ট বলতে পারি না, ইনডিরেক্ট বলতে পারি। কেন? কারণ প্রথমে তো হচ্ছিল না। কিভাবে হলো? আমি যখন S1 আর S2 দুটোকে একত্রিত করলাম, তারপরে হচ্ছে। তাহলে এটা কি আমার ন্যাচারাল হ্যাবিট ছিল? এই যে ঘন্টার সঙ্গে কুকুরের, এটা ন্যাচারাল হ্যাবিট ছিল না, কিন্তু ন্যাচারাল হ্যাবিট ফরমেশন কি করে করলাম, একটা কন্ডিশন করে।
খাবারের সঙ্গে ঘন্টা এই দুটোকে একসাথে কন্ডিশন করলাম, কন্ডিশনিং করে আমি কি খাবারটা প্রেজেন্ট করলাম, তার ফলে কি হলো, কুকুরটা মানে তার রেসপন্স হলো, তার রেসপন্স হিসেবে লালা নিঃসৃত হলো, সে খেতে এলো। এবার দেখো তুমি যদি এবার ঘন্টা বাজাচ্ছ, খেতে দিচ্ছ, ঘন্টা বাজাচ্ছ যখনই খেতে দিচ্ছ, এর ফলে একটা হ্যাবিট ফর্মেশন হচ্ছে, ঘন্টার সঙ্গে সেই খাবারের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে S1 আর S2 এখানে একটা সংযোগ হচ্ছে, এদের মধ্যে সংযোগ হচ্ছে বলেই আমার কি রেসপন্সটা ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ কি না? যদি S1 এর সঙ্গে S2 লিঙ্ক না করতে পারতাম তাহলে কিন্তু রেসপন্স হতো না। সো এখানে কুকুরের কাছে S1 মানেও যা, S2 মানেও তা, কারণ এটা আমি রিপিটেড ভাবে প্রেজেন্ট করছি। এবার ধরো তুমি S2 দিলে, অর্থাৎ বেল বাজালে, কিন্তু খাবার দিলে না, এটা অনেকবার করলে, একবার নয়, দুবার নয়, তিনবার করলে, সে খাবার পাচ্ছে না, তারপর কি তুমি ঘন্টা বাজালে আসবে? নিশ্চয়ই আসবে না। কারণ তুমি যে হ্যাবিট সিকুয়েন্স তৈরি করেছিলে, যে ফর্ম করেছিলে হ্যাবিটটা ঘন্টার সাথে খাবার, সেটা তুমি আস্তে আস্তে কি করছো, পুয়ার করছো, লুজ করছো, তার ফলে কি হবে, এটা স্ট্রং হবে না, স্ট্রং বন্ডিং তৈরি হবে না। কার সঙ্গে হবে না? এই কুকুরের রেসপন্সের সঙ্গে স্টিমুলার, তখন এই বন্ডিংটা আস্তে আস্তে উইক হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। এটা হলো ক্লাসিক্যাল কন্ডিশনিং, ঠিক আছে। অপারেন্ট কন্ডিশনিং কি বলছে, অর্থাৎ সক্রিয় যে কন্ডিশনিং করা, যেটা একটা পিজিয়ন এক্সপেরিমেন্ট, একটা পায়রার উপর যে একটা পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। দেখো এখানে কি হয়েছে, এখানে একটা পিজিয়নকে, পায়রাকে কি হয়েছে, একটা খাঁচার মধ্যে বন্দি রাখা হয়েছে, তারপর এখানে ফিডার খাবার রাখা হয়েছে এবং এখানে একটা কন্ট্রোল বোর্ড রাখা হয়েছে, তারপর এখানে সুইচের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যায়। অর্থাৎ এই সুইচটা টিপলে এই ফিডার অর্থাৎ খাবার বেরিয়ে আসে এই কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে, সেই কন্ট্রোলটা করছে এই সুইচটার মাধ্যমে, কিন্তু বুঝলে, এই সুইচ টিপলে কিন্তু খাবার বেরিয়ে আসবে। এবার একটা পিজিয়নকে যখন খাঁচার মধ্যে রাখা হয়েছে, সে কিছুদিন ঘোরাঘুরির পর সে কিন্তু মানে এই সুইচটা কি করেছে, টিপে দিয়েছে। আনফরচুনেটলি সে কি করেছে, সুইচটা টিপে তার হাত দিয়ে বা তার যে পা আছে সেখান থেকে টেপা পড়েছে, তারপরে কি দেখলো, সে খাবার বেরিয়েছে। তো এটা একটা আনন্যাচারাল হতেই পারে, বেরিয়েছে, কোনোভাবে এসেছে খাবার, কেউ একটা দিয়ে গেছে ভাবতে পারে। কিন্তু তারপর যখন এটা 2 বা 3 বার হতে থাকলো, সুইচটা টিপলেই খাবারের সঙ্গে সম্পর্ক হচ্ছে, অর্থাৎ স্টিমুলাস 1 এর সঙ্গে রেসপন্সের একটা সম্পর্ক ও যখন খুঁজে পাচ্ছে, ঠিক আছে, সে তখন কি করছে, এখানে আর S2 দেওয়ার প্রয়োজন হচ্ছে না, স্টিমুলাস 2 দেওয়ার প্রয়োজন, স্টিমুলাস 1 এর সঙ্গেই সে নিজেকে কানেক্ট করতে পারছে, অর্থাৎ সুইচটা টিপলে আমি খাবার পাবো, ঠিক আছে। তো এর সঙ্গে কি হচ্ছে, এখানে ডিরেক্ট স্টিমুলাস 1 এর সঙ্গে রেসপন্সের একটা কি হচ্ছে, ডিরেক্ট একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এবং নিজে এখানে এই যে লার্নার বলতে পারি এখানে, এ কিন্তু এখানে অপারেন্ট, অর্থাৎ সক্রিয়, এখানেও সক্রিয়, নিজেই ভূমিকা পালন করছে। তুমি দেখো এর আগেরটায়, ধরো তুমি ঘন্টা বাজাচ্ছ, তার সঙ্গে ওটা খেতে আসছে, ঠিক আছে। এবার তুমি ঘন্টা বাজাচ্ছ যখনই তখন খেতে আসছে, কিন্তু ঘন্টা বাজালে অত কুকুরটার খিদে পায়নি, তার খাবার ইচ্ছা নেই, তবুও তাকে কিন্তু জোর করে খেতে আসতে হবে, কারণ সে জানে এই সময় যদি আমি খেতে না যাই তাহলে আমি কিন্তু খাবার পাবো না, তাহলে ওকে বাধ্য হয়ে যেতে হবে, অর্থাৎ অনিচ্ছুক হলেও তাকে কিন্তু খাবার খেতে যেতে বাধ্য হতে হবে, ঠিক আছে। তাহলে আর এখানে কিন্তু এই অপারেন্ট কন্ডিশনিং এ সে কিন্তু যখন তার খিদে পাবে সে তখনই সুইচটা প্রেস করবে, তারপর সে খাবার পাবে, এখানে ও অপারেন্ট। কিন্তু এখানে যেটা দেখলাম, এখানে কিন্তু এই কুকুরটা কিন্তু অপারেন্ট নয়, সক্রিয় নয়। এবার এটাকে যদি আমি লার্নিং এডুকেশন সিস্টেমের সঙ্গে যুক্ত করি, তাহলে কিভাবে দেখবো, যে ধরো শিক্ষক একটা টিচার কি করলেন, স্টুডেন্টকে একটা হোমওয়ার্ক দিলেন, পড়া দিলেন, স্টুডেন্ট কি করলো, সেই পড়াটা না করে চলে এলো। তো টিচার কি করলেন, টিচার সেই স্টুডেন্টটাকে, লার্নারটাকে কি করলেন, পানিশমেন্ট দিলেন, হার্ড পানিশমেন্ট, তাকে মারধর করলেন। তারপরের দিনে কি করলো, স্টুডেন্ট পড়াটা তার স্যারের কাছে প্রেজেন্ট করলেন। স্টুডেন্টটা তখন কি করলেন, পড়াটা দিল টিচারকে, অর্থাৎ টিচার কি ভাবলো, ও আচ্ছা ভালো, তো পানিশমেন্ট করলি, তার মানে কি হচ্ছে, আমি স্টুডেন্টের কাছ থেকে পড়াটা পাচ্ছি। স্টুডেন্টটা কিসের ভয়ে পড়াটা তৈরি করছে, যে মারের ভয়ে, আমি যদি পড়াটা না করে যাই তাহলে টিচার কিন্তু আমাকে পানিশমেন্ট দেবে, অর্থাৎ পানিশমেন্টের ভয় কিন্তু সে পড়াটা করে যাচ্ছে, বুঝে গেল। কিন্তু এখানে দেখলাম যে স্টুডেন্টটাকে কি করা হলো, যে টিচার স্টুডেন্টটাকে পড়া দিল এবং পড়াটা হয়নি তাকে আবার বুঝিয়ে বললো যে ঠিক আছে পড়াটা করে এসো। তারপর যখন সে পড়াটা দিল তখন সেই স্টুডেন্টটাকে কি করলো, রেওয়ার্ড দিল, অর্থাৎ চকলেট দিল, রিইনফোর্সমেন্ট করলো, পজিটিভ রিইনফোর্সমেন্ট করলো, যাতে স্টুডেন্টটা কি করতে পারে, যে পড়াটার প্রতি ভালোবেসে তৈরি করতে পারে। এবার স্টুডেন্টটা যখন চকলেট পেলো, সাবাসি পেলো, রেওয়ার্ড পেলো, তখন কি করলো, তখন সে বাড়ি গিয়ে আবার ভালো করে পড়াশোনাটা করছে, যাতে করে সে কি করতে পারে, একটা রিওয়ার্ড পেতে পারে, একটা বাহবা সাবাসি পেতে পারে, সেই আশায় কিন্তু স্টুডেন্টটা নিজে থেকে পড়াশোনা করছে। তখন কিন্তু ও ভয়ে পড়াশোনা করছে না যে আমাকে টিচার মারবে, এই ভয়তে করছে না, অর্থাৎ এখানে সক্রিয়, সে তার যখন প্রয়োজন মনে হচ্ছে সে কিন্তু তখন কি করছে, সে কিন্তু পড়াশোনাটা তৈরি করছে, তার নিজের চাহিদা অনুযায়ী সে কিন্তু পড়া তৈরি করছে। দ্যাট ইজ অপারেন্ট কন্ডিশনিং,
ঠিক আছে, যেখানে এটা এই পায়রাটা কিন্তু কন্ডিশন, অবশ্যই কন্ডিশন, কিন্তু সেটা অপারেন্ট, সক্রিয়, যেখানে ভূমিকা নিজে পালন করছে, কিন্তু কুকুরটা খিদে না পেলে তাকে আসতে হবে। তাহলে বুঝতে পারছো। আর একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বলা যায়, ধরো টিচারকে সিলেবাস শেষ করতে হবে, তো সিলেবাস শেষ করার জন্য কি করতে হবে, স্টুডেন্ট বুঝতে পারুক আর নাই পারুক, আমাকে সিলেবাসটা শেষ করে দিতে হবে। স্টুডেন্ট আদৌ কি বুঝছে না বুঝছে সেটা আমার দেখার প্রায়োরিটি নয়, আমাকে আমার ক্লাসটা মোটামুটি সিলেবাসটা শেষ করে যেতে হবে। সো দিস ইজ ক্লাসিক্যাল কন্ডিশনিং। কারণ তার কাছে কি হচ্ছে, একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা পূরণ করতেই হচ্ছে, কারণ সিলেবাস না শেষ করলে তাকে কিন্তু উপরে অথরিটির কাছে পাওয়া যেতে হবে। তাহলে সে কিন্তু স্টুডেন্টের লার্নিং এর অতটা গুরুত্ব দিচ্ছে না। কিন্তু অপরদিকে কি হচ্ছে, যে সিলেবাস শেষ করাচ্ছে স্টুডেন্টকে ধাপে ধাপে ছোট ছোট করে অল্প অল্প করে তাকে অ্যাসিস্ট করে করে তাকে পড়ানো হচ্ছে, তখন সে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কি করছে, পড়াটা তৈরি করে আনছে। তাহলে বুঝতে পারছো যে হোয়াট ইজ ক্লাসিক্যাল কন্ডিশনিং এন্ড হোয়াট ইজ অপারেন্ট কন্ডিশনিং। সো বিহেভিয়ারিস্ট যেমন বিএফ স্কিনার এই তত্ত্বের উপর বলছে এইভাবে কিন্তু আমরা কি করি, যে একটা একটা হ্যাবিট ফরমেশন করি, মানে তোমার একটা আনন্যাচারাল রেসপন্সকে আমরা হ্যাবিট ফরমেশনের মাধ্যমে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজকে কি করতে পারি, লার্ন করতে পারি, ল্যাঙ্গুয়েজকে আমরা শিখতে পারি, হেভি প্র্যাকটিস, এফোর্ট, এইসবের মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারছি। সো দিস ইজ দ্য বিহেভিয়ারিস্ট থট। নেক্সট, এই যে নেটিভিজম, সেকেন্ড যে আসছে যেটা নেটিভিজম, এটা নেটিভিজম তত্ত্বে কি বলছে, যেখানে চমস্কি এই নেটিভিজম ইনস্টিটিউশনের একজন, তিনি বলছেন হিউম্যানস আর বর্ন উইথ অ্যান ইনেট ক্যাপাসিটি ফর ল্যাঙ্গুয়েজ, এ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ইনি বলছেন যে না, আমরা বিহেভিয়ার প্র্যাকটিসের মাধ্যমে না, আমাদের নিজেদের মধ্যে একটা কি আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আছে, অর্থাৎ ল্যাড আছে, ল্যাড আছে, যেটা আমাদের ব্রেনের মধ্যে আছে, ঠিক আছে, যেটা অটোমেটিক্যালি কি করে, আমাদেরকে ভাষা অ্যাকর্ড করতে মানে মানে শিখতে কি করে, সাহায্য করে। ঠিক আছে, হিউম্যানস আর বর্ন উইথ এন ইনেট ক্যাপাসিটি, আমাদের ইনেট ক্যাপাসিটি একদম সহজাত একটা মানে ক্ষমতা। এক্সপোজার সিম্পলি ট্রিগার্স দ্য ইউনিভার্সাল গ্রামার অ্যান্ড ফোকাস অন দ্য ইউনিভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার। সো যেটা আমাদের মধ্যে একটা ইউনিভার্সাল গ্রামার থট আছে, ঠিক আছে, সেটার সঙ্গে যখন আমরা এক্সপোজার পাচ্ছি এনভায়রনমেন্টে, তখন অটোমেটিক্যালি আমরা কি করছি, আমাদের ব্রেন সেটাকে গ্র্যাব করে নিচ্ছে, সেই স্ট্রাকচারের মধ্যে সেটাকে নিয়ে নিচ্ছে, সেটা বলছে ইনেট ক্যাপাসিটি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস যেটা আছে। অর্থাৎ আমাদেরকে বারবার রিইনফোর্সমেন্ট প্র্যাকটিস এসবের জন্য নয়, আমাদের একটা প্যাটার্ন ফরমেশন তৈরি করতে হয় না, আমাদের মধ্যেই আছে, যেটা সহজে তৈরি করা হয়। অর্থাৎ যে আগের যে লার্নড যে সাবজেক্টটা রয়েছে, লার্ন যে স্টিমুলাস আমাদের মধ্যে রয়েছে, সেটা আমাদেরকে একটা সংযোগ রয়েছে, এটা ভুলে যায় না। তো চমস্কি বলছেন যে এই যে স্টিমুলাস আর যে রেসপন্স, এটার মধ্যে কি আছে, একটা প্রি সংযোগ রয়েছে। কিন্তু বিহেভিয়ারিস্টটা কি বলছিল, যে না, স্টিমুলাস সঙ্গে রেসপন্সের কোন রকম সংযোগ নেই, তাই না, যে আমরা স্টিমুলাস 2 দিলাম সেটা রেসপন্সের কোনো সম্পর্ক নেই, এটাকে তৈরি করতে হয়েছে। কিন্তু নেটিভিজম চমস্কি বলছে এখানে এই অ্যাকুইজিশন ফাংশন ডিভাইস, এখানে একটা অ্যাকুইজিশন ফাংশন ডিভাইস রয়েছে, যেটা স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে কি করছে, অলরেডি একটা কানেকশন তৈরি করছে, এটা প্রি এক্সিস্ট ইন আওয়ার মাইন্ড, ইন আওয়ার ব্রেন। কিন্তু যেটা বিহেভিয়ারিস্ট বলছে না, এটা আমাকে তৈরি করতে হচ্ছে, প্যাটার্নটা তৈরি করতে হচ্ছে। এটাই হলো বিহেভিয়ারিস্ট আর নেটিভিজমের মধ্যে তফাৎ। আশা করি বুঝতে পেরেছো। নাও এই ইন্টারঅ্যাকশনিজম আর সোশিও কালচারাল থিওরি, যেটা ভাইগটস্কি, তিনি এই দুটো, যে বিহেভিয়ারিস্ট এবং নেটিভিস্ট, এই দুটোর মধ্যে সংযোগ স্থাপন করছে। ভাইগটস্কি কি বলছে, না শুধুমাত্র সোশ্যাল প্যাটার্নকে ফলো করে একটা বিহেভিয়ার ফরমেশন করে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করা যাচ্ছে না, শেখা যাবে না, আর শুধুমাত্র যে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সেটার মাধ্যমে এটা শেখা যাবে না, এই দুটোর মিলিত সংযোগে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করবো, ল্যার্ন করবো। তিনি কি বলছেন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন রেজাল্টস ফ্রম এ কম্বিনেশন অফ ইনেট অ্যাবিলিটি দ্যাট ইজ ল্যাড অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন। অর্থাৎ আমরা যখন সোশ্যালি ইন্টারাক্ট করবো, ইনফরমেশন গ্যাদার করবো, এবং আমাদের মধ্যে যে এবিলিটি আছে সেটার মাধ্যমে কম্বিনেশনে আমরা কি করব, একটা ল্যাঙ্গুয়েজকে শিখবো। এটা শুধুমাত্র যে সোসাইটি থেকে একটা হ্যাবিট ফরমেশন করে ল্যাঙ্গুয়েজ শিখে যাবো সেটাও না, আর শুধুমাত্র আমাদের যে ইনেট অ্যাবিলিটি সেটার মাধ্যমে আমরা সবকিছু শিখে ফেলবো সেটাও না, এই দুটো সংযোগে। তো তিনি একটা ব্যালেন্স করলেন, নেটিভিস্ট এবং বিহেভিয়ারিস্ট এদের দুজনের মধ্যে কি করলেন, একটা সংযোগ স্থাপন করলেন, যে এই দুটোর মাধ্যমে আমরা কিন্তু কি করি, ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করি। So he emphasizes the role of communication in the zone of proximal development অর্থাৎ ZPD and the role of scaffolding by more proficient speakers। ঠিক আছে, তিনি কি বলছেন, যে কমিউনিকেশন, যে যোগাযোগ ভূমিকা কোথায়, এই জোন অফ, এই ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। আর কি বলছে, স্ক্যাফোল্ডিং,
এইটার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো জিনিস বোঝা দরকার আছে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি আর স্ক্যাফোল্ডিং কি। চলো দেখো, এই যে আমরা দেখছি এখানে একটা ব্যক্তি কি করছে, একটা বাচ্চাকে সাইকেল চালাতে ইনিশিয়ালি স্টেজে কি করছে, তাকে সাইকেলটা চালাতে কি করছে, হেল্প করছে। তুমি ভাবো এই যে ব্যক্তি এ কিন্তু চালাতে জানে, তাই না? তাহলে একে আমরা বলতে পারি এমকেও, অর্থাৎ মোর নলেজেবল আদার। এই যে ব্যক্তি ইনি কিন্তু পারদর্শী বিষয়টিতে, আর এই যে বাচ্চাটা এটা কিন্তু জানে না, তাহলে ইনি কি করছেন, এনাকে হেল্প করছেন, এই বাচ্চাটাকে হেল্প করছে। এবার দেখো এই বাচ্চাটাকে হেল্প করার পর সে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি আস্তে আস্তে নিজে শিখতে পারছে। এবার যদি মনে করো এই বাচ্চাটাকে হেল্প না করতো তাহলে কি হতো, ও চালাতে যেত পড়ে যেত, চালাতে যেত পড়ে যেত, আস্তে 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 কিন্তু এইভাবে সে শিখতো। তো এখানে জেডপিডি বলছে যে বাচ্চা নিজে ইন্ডিপেন্ডেন্টলি যেটা করতে পারে, চালাতে পারে, অর্থাৎ বাচ্চা যদি নিজে চালাতো যে অবস্থা হতো, এবং তাকে যে মোর নলেজেবল আদার সে অ্যাসিস্ট করবে, এই দুটোর মধ্যে পার্থক্য, মানে মোর নলেজেবল আদার অ্যাসিস্ট করলে যে সাহায্য মানে শিখতে পারতো, ঠিক আছে, এই দুটোর ডিফারেন্সটা, এই দুটোর মাঝের এরিয়াটাকে কি বলছে, জেডপিডি। অর্থাৎ আমি যদি বলি এটাকে, এখানে লার্নার বাচ্চারা আছে, ঠিক আছে, এটা লার্নার, ঠিক আছে, এটা লার্নার, তারপর কি আছে এখানে, এখানে এই যে ব্যক্তি অর্থাৎ এমকেও, মোর নলেজেবল আদার কিন্তু এখানে হেল্প করছে। তার ফলে কি হচ্ছে, বাচ্চাটা এখানে কি করছে, একটা জিনিস শিখতে পারছে, অর্থাৎ অ্যাচিভ করতে পারছে। তো এখানে জেডপিডি বলছে লার্নার যেটা নিজে শিখতে পারে এবং এমকেও মোর নলেজেবল আদার যেটা মানে অ্যাসিস্ট করলে শিখতে পারতো, এই দুটোর মাঝে যে ডিফারেন্স, এই ডিফারেন্সকে কি বলা হচ্ছে, কি, জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। অর্থাৎ এমকেও এবং লার্নিং স্বয়ংক্রিয়, এই দুটোর যে মাঝের এরিয়া সেটা কি বলা হচ্ছে, কি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই বাচ্চারা যে নিজে স্বয়ংক্রিয় চালাতো তাহলে কি হতো, এবং এই যে হেল্প করলে কি হতো, এই দুটোর যে মাঝের জায়গা সেটা কি করে বলা হচ্ছে, জেডপিডি। তো এরপর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে যখন বাচ্চারা শিখে তখন কি হয়, বাচ্চারা নিজেই চালাতে পারে, তখন অটোনোমাস হয়ে নিজেই কিন্তু স্বয়ংক্রিয় হয়ে চালাতে শিখতে পারে। তার যে প্রিভিয়াস নলেজ যে তাকে হেল্প করলো, মোর নলেজেবল আদার তাকে হেল্প করলো, তার ফলে কি কিন্তু সে নিজে চালাতে পারছে। বোঝা গেল? তাহলে এখানে স্ক্যাফোল্ডিংটা কি, স্ক্যাফোল্ডিং যেটা আমরা কি বলি যে ক্ষণিকের মাত্র যে সহায়তা, হ্যাঁ, পার্মানেন্ট নয়, যেটা টেম্পোরারি একটা অ্যাসিস্ট্যান্স। দেখো আমরা যখন বাড়ি তৈরি করি তখন এরকম কিছু স্ট্যান্ড লাগিয়ে, হ্যাঁ, টেম্পোরারি একটা সাপোর্ট দিয়ে একটা বাড়ি তৈরি করি, তাই তো? কিন্তু তারপর বাড়িটা তৈরি হয়ে গেলে এটাকে সরিয়ে দিই। তো স্ক্যাফোল্ডিং এটা কি বলছে, স্ক্যাফোল্ডিং কি, যখন ধরো বাচ্চাটার প্রয়োজন হচ্ছে, বাচ্চাটা চালাতে পড়ে যাচ্ছে, যখন পড়ে যাচ্ছে ওই মুহূর্তে ওকে কি করলাম, একটু হেল্প করলাম, অ্যাসিস্ট করলাম, তার ফলে কি হচ্ছে, সে আবার চালাতে পারছে। যখন আবার পড়ে যাচ্ছে তাকে ওই সময় কি করছি, আমি ধরে চালাতে সাহায্য করছি। এই মোর নলেজেবল আদার কি করছে, স্ক্যাফোল্ড করছে, এই বাচ্চাটাকে অ্যাকোয়ার করতে, এই লার্নিংটা, এই শিক্ষণটা শিখতে কি করতে হেল্প করছে। সো এটাকে বলছে স্ক্যাফোল্ডিং। বোঝা গেল? মোর নলেজেবল আদার এবং লার্নার ইন্ডিপেন্ডেন্টলি যেটা করতে পারে তাদের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে বলছে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর যখন এই হেল্প করছে, অ্যাসিস্ট করছে, যখন প্রয়োজন হচ্ছে, রিকোয়ার্ড হচ্ছে, তখন সেটা কি বলছে, স্ক্যাফোল্ডিং করছে, আর স্ক্যাফোল্ড করা। বোঝা গেল? অ্যাসিস্ট করা। আশা করি ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য কনসেপ্ট। সো নেক্সট, এবার ক্যাশনস মনিটর মডেল কি থিওরি। ক্যাশন কি বলছেন, ক্যাশন বলছেন যে ল্যাঙ্গুয়েজকে আমরা যেমন লার্ন করি, ঠিক আছে, ল্যাং বলতে আমরা যেমন ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ L2 ইংলিশকে আমরা কি করি, গ্রামাটিক্যালি, সিস্টেমেটিক্যালি, ভোকাবুলারি মুখস্থ করে যেমন শিখি, ঠিক এটাকে আমরা কি করতে পারি, অ্যাকোয়ার করতে পারি, অর্জনও করতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো হোয়াট ইজ লার্নিং এন্ড হোয়াট ইজ অ্যাকোয়ারিং, নিশ্চয়ই বুঝতে পেরেছো, তফাৎ বুঝতে পেরেছো। তো এখানে ক্র্যাশন বলছেন যে আমরা ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশকে বা যে কোনো ল্যাঙ্গুয়েজকে আমরা কি করতে পারি, অ্যাকোয়ার করতে পারি, ঠিক আছে। তার উপর কয়েকটা হাইপোথিসিস দিয়েছে, 5 হাইপোথিসিস, 5টা অনুমান তিনি দিয়েছেন যে এইভাবে আমরা কিন্তু কি করতে পারি, একটা ল্যাঙ্গুয়েজ 2 কে, টার্গেট ল্যাঙ্গুয়েজকে আমরা কি করতে পারি, অ্যাকোয়ার করতে পারি, ঠিক আছে। তো তিনি প্রথম যে হাইপোথিসিস, অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস। অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস কি বলছে, এখানে আমরা কি করব, যে ল্যাঙ্গুয়েজকে আমরা অ্যাকোয়ার করব, অর্থাৎ মুখস্থ করব না, ফর্মাল সেটিং এ নয়, আমরা কি করব, এটাকে আনফর্মালি শেখার চেষ্টা করব, একটা এনভায়রনমেন্ট তৈরি করব যেখানে আমরা কি করতে পারি, সহজভাবে কি করতে পারি, সেখানে লার্ন অ্যাকোয়ার করতে পারি। সেখানে কোনো গ্রামার প্র্যাকটিস করব না, সেখানে কোনো এরর আছে নাকি সেটা দেখবো না, জাস্ট প্র্যাকটিস করব, স্পিচের উপর ফোকাস দেবো, মিনিং বেসড, ঠিক আছে, মিনিং
মিনিংফুল ইন্টারাকশন করব। হ্যাঁ, এখানে ইন্টারাকশন কি হবে? ইন্টারাকশন হবে মিনিংফুল। ঠিক আছে, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করবো যেখানে মিনিংফুল ইন্টারাকশন করে, যেখানে ন্যাচারালি আমি কি করব, ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করব। সেটাই হচ্ছে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথেসিস। বোঝা গেল? সেকেন্ড কি বলছে? মনিটর হাইপোথেসিস। মনিটর হাইপোথেসিস অর্থাৎ যে আমরা যে লার্ন করেছি, ধরো আমাদের যে মানে আগে যে ল্যাঙ্গুয়েজ লার্ন করেছি, প্রি এক্সিস্ট যে লার্নিং, লার্নিং মানে বুঝতে পেরেছো, যেটা আমরা এফোর্ট দিয়ে গ্রামার প্র্যাকটিস করে যে লার্ন করেছি, সেই যে লার্নিং, সেই লার্নিং কে হেল্প হিসেবে ব্যবহার করব যখন আমার প্রয়োজন হবে। অর্থাৎ আমি যে অ্যাকোয়ার করছি, এটাকে চেক করার জন্য, চেক এন্ড ব্যালেন্সে রাখার জন্য, এটা ঠিক আছে নাকি দেখার জন্য আমি সময় সময় কি করব, মনিটর করব। কার মাধ্যমে করব? এই লার্নিং এর মাধ্যমে করব। ধরো আমি একটা অর্জন করছি, সেখানে আমার মনে হলো যে আমি এই জায়গাটা ভুল বলছি কিনা। ধরো ল্যাঙ্গুয়েজ, তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এমন একটা এনভায়রনমেন্টে রেখেছো, সেখানে ইংলিশ বলা হচ্ছে এবং তুমি সেখানে ফ্লুয়েন্টলি পার্টিসিপেট করছো। এবার তুমি বলতে বলতে মাঝখানে একটু সময় পেলে এবং সময়ে ভাবলে যে আমি ঠিক বলছি, এটা ঠিক বলছি কিনা, সেই জন্য কি করো, তুমি ওই লার্নিং অর্থাৎ গ্রামার যে শিখেছো, যে ভোকাবুলারি শিখেছো, যে প্রোনাউন্সিয়েশন শিখেছো, সেখান থেকে তুমি কি করছো, হেল্প নিচ্ছ। অর্থাৎ লার্নিং কে তুমি একটা এইডস হিসেবে সাহায্য নিচ্ছ, যে এটাকে এই জায়গাটা আমার ঠিক করার জন্য কাজে লাগাচ্ছ। সো এখানে লার্নিং উইল মনিটর দ্য অ্যাকোয়ারিং প্রসেস। বোঝা গেছে? দেখো, দ্য লার্ন সিস্টেম অ্যাক্টস অ্যাজ অ্যান এডিটর, মনিটর। ঠিক আছে, এটা এডিট করে দেবে, মনিটর করে দেবে অ্যাকোয়ারিং টু চেক অ্যান্ড পলিশ দ্য আউটপুট ফ্রম দ্য অ্যাকোয়ার সিস্টেম, ক্যান অনলি বি ইউজড হোয়েন দেয়ার ইজ এনাফ টাইম। সময় থাকতে হবে, নাহলে তুমি কি করে চেক করবে? তুমি যে লার্নিংটা থেকে অ্যাকুইজিশন মানে যেটা ভলেন্টারিলি, যেটা তুমি ফ্লুয়েন্টলি বলবে, তো তুমি যদি সময় না দাও তাহলে তুমি কি করে চেক করতে পারবে? তোমাকে ভাবার সময় থাকতে হবে। হ্যাঁ, ফোকাস অন ফর্ম, নলেজ এন্ড দ্য রুল। ঠিক আছে, তুমি যদি স্ট্রাকচারের উপর নজর দিতে যাও বলার সময়, তাহলে তোমার কাছে সময় থাকতে হবে। সেই সময়টা দিলে তবে তুমি কিন্তু লার্নিং থেকে হেল্প নিয়ে সেখানে কি করতে পারবে, এডিট করতে পারবে, মনিটর করতে পারবে, হ্যাঁ আমি ঠিক বলছি না ভুল বলছি। বোঝা গেছে? সো দিস ইজ দ্য মনিটর হাইপোথেসিস। থার্ড ইজ দ্য ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস। ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস অর্থাৎ তুমি যে এই যে গ্রামার শিখছো, হ্যাঁ গ্রামার স্ট্রাকচার শিখছো, এই গ্রামার স্ট্রাকচার সেটা কি করবে, অটোমেটিক্যালি প্রেডিক্ট করবে। তুমি যে গ্রামার স্ট্রাকচার শিখেছো, অর্থাৎ ধরো তুমি মনে করো যে ধরো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব হয়, ভার্বও সিঙ্গুলার হয়, তো এটা তোমাকে কি করবে, এটা অ্যাসিস্ট করবে। কিরকম? যেমন যদি হয় আয়ের সঙ্গে ওয়াজ হয়, তাহলে হি এর সঙ্গে কি হবে, ওয়াজ হবে। এই যে তোমার যে অ্যাসিস্ট করলো না, একটা প্রেডিক্টেবল সিকোয়েন্স তৈরি করলে যে হ্যাঁ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে তাই এটার সঙ্গে তাই হবে। তা তুমি প্রেডিক্ট করে করে শিখছো, এই টেন্সে যদি এই স্ট্রাকচার হয় তার পরবর্তী এই টেন্সে এই স্ট্রাকচার হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আইএনজি যুক্ত হয় ভার্বের সঙ্গে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে তাহলে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো এই যে একটা প্রেডিক্টেবল সিকোয়েন্স তৈরি করছো রিগার্ডলেস অফ ইনস্ট্রাকশন, তোমাকে কোনো মোর নলেজেবল আদার এমকিউ অ্যাসিস্ট করছে না, তুমি নিজে নিজেই কি করছো, নিজের মধ্যে সিকোয়েন্স তৈরি করে নিচ্ছ, একটা প্রেডিক্টেবল সিচুয়েশন তৈরি করছো যে হ্যাঁ এটা হতে পারে। এইভাবে তুমি যখন শিখছো, দিস ইজ দ্য ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস। তুমি ন্যাচারালি কি করবে, তুমি সিকোয়েন্স তৈরি করতে শুরু করবে। ঠিক আছে, ক্যাশ এন্ড ভাবে কিন্তু বলছে এইভাবে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে পারি। ফোর্থ হলো ইনপুট হাইপোথেসিস। ইনপুট হাইপোথেসিস কি? ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড by understanding the message that is slightly beyond the current level of competition, intelligence plus 1। অর্থাৎ কি বলছে, যে ধরো তুমি শিখছো, তোমার বয়স হলো, বা তুমি ধরো ক্লাস 1 এ পড়ছো বা তুমি 4 এ পড়ছো, ঠিক আছে, তোমার যে কারেন্ট ইন্টেলিজেন্স লেভেল সেটা হলো স্টেজ 4, তাহলে তোমাকে আমি এক লেভেল স্টেজ বেশি দেব, ইনপুট কি দেবো, এই ইনপুট প্লাস 1, অর্থাৎ আমি 5 লেভেলের বা তার থেকে কম, 4 থেকে 4 এর একটু আপগ্রেড লেভেলের স্টেজের একটু কি করবো, কম্প্রিহেন্সিবল ইনপুট, মানে বোধগম্যযুক্ত ইনফরমেশন, বোধগম্যযুক্ত লেভেলের কোশ্চেন তোমাকে আমি দেবো, তাহলে তুমি কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে, তুমি ধরো ইংরেজি সাবজেক্টে ধরো তুমি কি পড়ালে, একটা বাচ্চাকে টেন্সের স্ট্রাকচার পড়ালে, টেন্সের স্ট্রাকচার পড়ানোর পর তুমি তখন বলবে যে এখান থেকে প্রেজেন্ট টেন্স থেকে তুমি পাস্ট টেন্স তৈরি করো, তো একটুখানি আপগ্রেড দিলে, তাহলে ইনপুট প্লাস 1 একটা স্টেজ বিয়ন্ড দিলে। ধরো একটা স্টেজে তুমি ধরো প্রেজেন্ট টেন্স পড়িছো, পরে বললে তুমি পাস্ট টেন্সের একটা স্টেজ করে দেখাও। তো এই যে ইনপুট প্লাস 1 মানে একটা স্টেজ উপরে আমি তোকে দিলাম, কিন্তু সেটা বোঝদার হতে হবে, হ্যাঁ সেটা যেন বাচ্চারা বুঝতে পারে, কম্প্রিহেন্সিবল ইনপুট হয়, তখন কিন্তু তাহলে কি হবে, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা সে অ্যাকোয়ার করতে পারবে। কিন্তু তুমি এমন ইনপুট দিলে যেটা ইনকম্প্রিহেন্সিবল, সেটা বুঝতেই পারছে না, বা স্টেজটা অনেক বেশি দিলে, তখন সে কিন্তু সেটাকে গ্র্যাব করতে পারবে না। বোঝা গেল? নেক্সট হচ্ছে 5 এফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস। এফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস, এফেক্টিভ মানে বলেছিলাম যেটা মোড, ফিল্টার মানে বাধা,
আর হচ্ছে অনুমান। তাহলে যে মনের যে বাধা তৈরি করে, যে ইমোশনাল ফিল্টার, হ্যাঁ মনের বাধা কি বলছে, ইমোশনাল ভ্যারিয়েবলস যেমন মোটিভেশন, সেলফ কনফিডেন্স, অ্যাংজাইটি ক্যান ফর্ম এ মেন্টাল ব্লক দ্যাট প্রিভেন্টস comprehensible input from reaching the language acquisition part of the brain. A low filter is key. দেখো একটু কি বললাম যে তুমি কম্প্রিহেন্সিবল ইনপুট দিলে বাচ্চারা কি করতে পারবে, অ্যাকোয়ার করতে পারবে। কিন্তু তুমি কম্প্রিহেন্সিবল ইনপুট দিচ্ছ কিন্তু বাচ্চাটার যে লার্নার তার যে তিনটে পার্ট, একটা হলো অ্যাংজাইটি, সেকেন্ড হলো মোটিভেশন, থার্ড হলো তোমার সেলফ এস্টিম। ঠিক আছে, সেলফ এস্টিম, এই যে তিনটে পার্ট। ধরো বাচ্চাটার লার্নারের অ্যাংজাইটি বেশি, মোটিভেশন কম এবং সেলফ এস্টিম অর্থাৎ সেলফ কনফিডেন্স সেটাও কম, তাহলে কি বাচ্চাটা যে কম্প্রিহেনসিবল ইনপুট সেটা কি নিতে পারবে না, সেটা কি করবে, বাধা সৃষ্টি করবে, ইমোশনাল ব্যারিয়ার তৈরি করবে, হ্যাঁ মেন্টাল ব্লক তৈরি করবে, মানসিক একটা বাধা তৈরি করবে সেই কম্প্রিহেনসিবল ইনপুটটা গ্র্যাব করতে। কিন্তু আমি যদি অ্যাংজাইটিটা কমিয়ে দিই এবং মোটিভেশনটা বেশি দিই, সাবাসি দিই, হ্যাঁ তুই পারবি, অ্যাংজাইটিটা তার মধ্যে যে ভয়ের কাজ করছে সেটা কমিয়ে, হ্যাঁ তুই পারবি, তুই কেন পারবি না, সবাই পারছে তুইও পারবি, হ্যাঁ তার মধ্যে কি হবে, সেলফ এস্টিম অর্থাৎ সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে। তো সেলফ কনফিডেন্স বৃদ্ধি হবে, মোটিভেশন বৃদ্ধি পেলে তখন সে কিন্তু এই মেন্টাল ব্লক কিন্তু আর কাজ করবে না। সো এ লো ফিল্টার, একটা মানে মেন্টাল ব্লকটা কম হওয়া উচিত, এফেক্টিভ ফিল্টারটা কম হওয়া উচিত, তবেই কিন্তু আমি কম্প্রিহেনসিবল ইনপুটটা গ্র্যাব করতে পারবো, বুঝে গেল। আর যদি এই ফিল্টারটা যদি হাই হয়, এই হাই ফিল্টার, তখন কিন্তু আমি কিন্তু এই কম্প্রিহেনসিবল ইনপুটটা আর নিতে পারবে না বাচ্চা, তখন কিন্তু আর সে শিখতে পারবে না। তো বোঝা গেল, তাহলে অ্যাংজাইটি লেস, এমন একটা এনভায়রনমেন্ট দিতে হবে যেখানে সে সেলফ মোটিভেটেড হয়, পজিটিভ ফিলিং আসে তার মধ্যে, তবেই সে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করতে পারবে। কিন্তু তাকে যদি বারবার বলি তোর দ্বারা হবে না, তুই ভুল করছিস, কেন করছিস, বারবার ধরিয়ে দিচ্ছি, তারপরে কি হবে, আমি পারছি না, তো নেগেটিভ একটা ফিলিং ওর মধ্যে ক্রিয়েট হবে, বোঝা গেল। সো দিস ইজ দ্য ক্লাসেন্স মনিটর মডেল। নাও বেস্ট প্র্যাকটিসেস ফর ল্যাঙ্গুয়েজ টু লার্নার্স। এবার ল্যাঙ্গুয়েজ টু যে শিখবে বাচ্চা, তার জন্য কি কি জিনিস আমাকে গুরুত্ব দিতে হবে, কি হিসেবে উপর গুরুত্ব দিতে হবে, আমাকে প্রায়োরিটাইজ অ্যাকুইজিশন, লার্নিং এর উপর থেকে, লার্নিং এর থেকে বেশি আমাকে কি করতে হবে, অ্যাকুইজিশন অর্জনের উপর আমাকে গুরুত্ব বেশি দিতে হবে। হ্যাঁ, ফোকাস অন মিনিংফুল কমিউনিকেশন ওভার এক্সপ্লিসিট গ্রামার ড্রিলিং। গ্রামার মুখস্থ করার বদলে সে যাতে মানে বুঝে বুঝে পড়ে সেটার উপর, বা ইন্টারাকশন করে, কমিউনিকেশন করে, সেটার উপর আমাকে জোর দিতে হবে যদি তাকে ল্যাঙ্গুয়েজ টু শিখতে হয়। ঠিক আছে, ঠিক আছে, ম্যাক্সিমাইজ কম্প্রিহেনসিবল ইনপুট। হ্যাঁ, যে কম্প্রিহেনসিবল ইনপুটটা দিতে হচ্ছে তাকে কি করতে হবে, আরো বেশি বেশি দিতে হবে। তাকে রিড, লিসেন টু অ্যান্ড ওয়াচ কন্টেন্ট দ্যাট ইজ জাস্ট চ্যালেঞ্জিং। ঠিক আছে, যে জিনিস যেগুলো দিতে হবে তাকে সেগুলো শুনতে হবে, যে জিনিসগুলো চ্যালেঞ্জিং শোনার জন্য সেগুলোকে শুনতে হবে, শুনে দেখে পড়ে তবে সে কিন্তু কি করতে পারবে, সেটা শিখতে পারবে। সো ম্যাক্সিমাইজ কম্প্রিহেনসিবল ইনপুট। লোয়ার দ্য এফেক্টিভ ফিল্টার, এইমাত্র বললাম যে এফেক্টিভ ফিল্টারকে, যে মেন্টাল ব্লকটাকে সে কি করতে হবে, লো করতে হবে। যদি হাই এফেক্টিভ ফিল্টার করি তাহলে কিন্তু কম্প্রিহেনসিবল ইনপুট যেতে পারবে না। সো ক্রিয়েট এ লো স্ট্রেস সাপোর্টিভ এনভায়রনমেন্ট হোয়ার মিস্টেক্স আর ভিউড অ্যাজ এ ন্যাচারাল পার্ট অফ দ্য প্রসেস। হ্যাঁ, মিস্টেক্স করলে তাহলে হ্যাঁ হতেই পারে, এই বয়সে তুমি তো প্রথম প্রথম শিখছো, তাহলে কেন ভুল হলো, বারবার ভুল করছিস কেন, এই জায়গাটা ভুল হচ্ছে কেন, তাকে যদি বারবার খোটা দিস, হ্যাঁ এই জায়গাটা ঠিক হয়নি, তো তাকে কি হবে, একটা বাধা তৈরি করবে, তার মধ্যে একটা নেগেটিভিটি আসবে, বোঝা গেল। এনকারেজ ইন্টারাকশন, তাকে কমিউনিকেশনে পার্টিসিপেশন করতে হবে বেশি বেশি, তাকে ইন্টারাকশন করতে হবে। এঙ্গেজ ইন রিয়েল লাইফ কনভারসেশন ফর জেনুইন প্র্যাকটিস, তাকে রিয়েল লাইফ, তাকে মানে কথোপকথনের জন্য সুযোগ বেশি দিতে হবে, তবেই সে নিজেকে পজিটিভ ফিল করতে পারে। অ্যান্ড ইউটিলাইজ স্ক্যাফোল্ডিং, টিচার্স, পিয়ার্স প্রোভাইড সাপোর্ট, হ্যাঁ রিফ্রেজিং, ক্লারিফাইং টু হেল্প দ্য লার্নার্স মুভ থ্রু দ্য জেডপি। ঠিক আছে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে তাকে কি স্ক্যাফোল্ড করতে হবে, যখনই লার্নারে মনে হচ্ছে যে আমার একটু এখানে আটকাচ্ছে, তখন কি করে মোর নলেজ আদার তাকে অ্যাসিস্ট করবে, তাকে স্ক্যাফোল্ড করবে ওই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এখানে হলো তোমার ব্যাপার। এবার দেখো যখন মানে লার্নার অ্যাকুইজিশন করছে, একটা হলো রিচ অ্যাকুইজিশন এনভায়রনমেন্ট। ঠিক আছে, একটা হলো রিচ অ্যাকুইজিশন এনভায়রনমেন্ট, একটা হলো পুয়ার অ্যাকুইজিশন এনভায়রনমেন্ট। এবার বলো যে তোমরা তো এতক্ষণ শুনলে যে একটা রিচ অ্যাকুইজিশন এনভায়রনমেন্টে ভালো বাচ্চা শিখতে পারবে না পুয়ার অ্যাকুইজিশন এনভায়রনমেন্ট, হ্যাঁ সেইটাই শিখতে পারবে, কোনটাই ভালো বাচ্চাটা শিখতে পারবে, মানে অ্যাকোয়ার করতে পারবে ল্যাঙ্গুয়েজ। দেখো যে যখন রিচ অ্যাকুইজিশন এনভায়রনমেন্ট মানে কি, মানে সে যখন একটা স্কুলে যাচ্ছে, ধরো ইংলিশ মিডিয়াম স্কুল,
সেখানে কি হচ্ছে, টিচাররা ইংলিশে কথা বলছেন, বাকি বন্ধুরা ইংরেজিতে কথা বলছে, এবং বাড়িতে ব্যাক হলে যে প্যারেন্টস তারাও শিক্ষিত, তারাও ইংলিশে কথা বলছে। অর্থাৎ বাচ্চাটাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার জন্য আমি একটা কি করছি, রিচ এনভায়রনমেন্ট দিচ্ছি। মানে সে ল্যাঙ্গুয়েজ টু শিখবে, তার জন্য পুরো সেটা, পুরো এনভায়রনমেন্টটা তার জন্য পজিটিভ, সব জায়গায় সে কি করতে পারছে, ইংরেজিটা পাচ্ছে। তাহলে কি করবে, সে বাচ্চাটা কি করবে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা তাড়াতাড়ি করতে পারবে। কিন্তু একটা পুরো বাচ্চা, আমরা যেটা ভার্নাকুলার স্কুলে বেশি দেখি, আমরা যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, সেখানে কি দেখি যে বাচ্চাটা স্কুলে গেল, শুধুমাত্র ওই ক্লাসের মধ্যে ইংরেজিটা একটু পড়া হলো, কিন্তু বাকি ক্লাস বলো বা টিচাররা বলো বা তার বাড়িতে ব্যাক হয়ে বাবা মা বলো, তার পরিবেশ বলো, খেলাধুলার পরিবেশ বলো, সব জায়গায় কিন্তু আর ইংরেজিটা ব্যবহৃত হচ্ছে না, তার মাদার টাংকে ব্যবহার করতে হচ্ছে। তাহলে তার যে এনভায়রনমেন্টটা, অ্যাকুইজিশন এনভায়রনমেন্টটা, সেটা কিন্তু পুরো, সেখানে কিন্তু এই ফিল্টার কাজ করে, সে কিন্তু মেন্টাল ব্লক হবে, সে কিন্তু আর শিখতে পারবে না, তার যে শেখার পদ্ধতিটা কি আস্তে আস্তে স্লো হবে, বোঝা গেছে। কিন্তু যার রিচ অ্যাকুইজিশন এনভায়রনমেন্ট, সে কিন্তু তাড়াতাড়ি শিখতে পারবে। সো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা থাকে বুঝতে, প্লিজ কমেন্ট, আমরা চেষ্টা করব যে তোমাদের সমস্যাগুলো আমরা সমাধান করার। আর এই ধরনের ক্লাস যদি তোমরা পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ ফর টুডে।